হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আরেকটা ভিডিও আনছি, যেখানটায় আমরা যে প্রথম চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তার সেটা শেষ ভিডিও হচ্ছে, যেখানে আমরা পড়বো হচ্ছে বিকল্প বিভিন্ন শক্তিগুলো এবং বিকল্প বিভিন্ন জ্বালানিগুলো। তো এর আগের যে ক্লাসে আমরা জেনেছিলাম যে স্থিতিশীল উন্নয়নের একটা জন্য আমাদের যে কতগুলো পন্থা অবলম্বন করতে হবে, যে বিকল্প শক্তির আমাদের সন্ধান করতে হবে, তো সেইটার পরবর্তী পর্যায়ের আলোচনা। তো বিকল্প শক্তি অর্থাৎ যে সমস্ত প্রচলিত শক্তি আমরা সাধারণত ব্যবহার করে থাকি তাপ পাওয়ার জন্য কিংবা বিদ্যুৎ পাওয়ার জন্য, সেগুলো হচ্ছে কি জ্বালানি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকি সাধারণত তাপ পাওয়ার জন্য, তাপ শক্তি পাওয়ার জন্য। আর তড়িৎ শক্তি পাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি তাপ বিদ্যুৎ কিংবা জলবিদ্যুৎ। সেই তাপ বিদ্যুৎ হোক কিংবা জলবিদ্যুৎ হোক, সেই যাই হোক, এখানে আমরা সেখানে তাপ বা জীবাশ্ম জ্বালানিগুলোকে পুড়িয়েই এখানে তৈরি করা হচ্ছে। আর জলবিদ্যুতের ক্ষেত্রে তো জলের প্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে সেখানে তৈরি করা হচ্ছে। তো এই সমস্ত শক্তিগুলো কিন্তু চিরকাল আমরা পেতে পারবো না। কারণ কি, এই সমস্ত শক্তি পেতে গেলে, বিশেষ করে যেমন তাপ বিদ্যুৎ তৈরি করতে গেলে আমাদের জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লার প্রয়োজন পড়বে। কিন্তু কয়লার যে ভান্ডার, সে তো আর অসীম নেই আমাদের পৃথিবীতে, তো এটা একসময় শেষ হবে। সেই জন্য তাপবিদ্যুৎ উৎপাদনের সমস্যা রয়েছে। ঠিক সেই রকম জলবিদ্যুৎ উৎপাদন কিন্তু সব সময় করা সম্ভব নয়, সব জায়গায়ও করা সম্ভব নয়। তো সেই জন্য এটারও কিছু যে সমস্যা বা যে শর্টকামিংস রয়েছে, তো সেইগুলোর বাদ রেখে আমাদের আরো নতুন নতুন শক্তির খোঁজ চলছে। সেইগুলোকে বলা হচ্ছে বিকল্প শক্তি, যেগুলোর প্রচলন এখনো পর্যন্ত আমাদের দেশে যদি হয়নি সেরকম ব্যাপকভাবে, সেইগুলোকে সেই জন্য বলা হচ্ছে অপ্রচলিত শক্তি। যদিও হতে পারে এই শক্তিগুলো অন্য কোনো দেশের প্রচলিত শক্তি হতে পারে, ঠিক সেই রকম এটাকে অচিরাচরিত শক্তি বলেও বলা হয়ে থাকে, তো বা নন কনভেনশনাল এনার্জি। তো এই রকম শক্তিগুলো কোনগুলো? এক নম্বর হচ্ছে সৌর শক্তি, অর্থাৎ সূর্যের যে অসীম শক্তি রয়েছে, সেইটা সূর্য অবিরত সে বিকিরণ করে চলেছে, সেই বিকিরিত শক্তি সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। যদি সেই যে সূর্য থেকে নির্গত শক্তির আমরা দেখি পৃথিবীতে যেটা পৌঁছাচ্ছে প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ, এবং সেই 200 কোটি ভাগের 1 ভাগটাকে যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে 100% ধরি, তো সেইটার মাত্র কতটুকু শতাংশ আমরা কিন্তু ব্যবহার করতে পারছি। সেই সৌরশক্তিকে একমাত্র ধরতে পারে কে? উদ্ভিদ জগৎ। সেটা তার খাদ্য তৈরির সময় আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে, খাবারের মধ্যে সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে রাখে, এবং সেই উদ্ভিদ জগৎ থেকে ধীরে ধীরে শক্তি অন্য সমস্ত বাস্তুতন্ত্রের যে স্তরে স্তরে সঞ্চালিত হয়। তো সে যাই হোক, সেই সৌর শক্তি, সূর্যের মধ্যে যে শক্তিটা রয়েছে, সেই শক্তি যেটা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। তো সূর্যের শক্তির উৎসটা তোমরা নিশ্চয়ই জানবে, যে এখানে সূর্যের মধ্যে অবিরত কিন্তু যে নিউক্লিয় সংযোজন নামক একটা বিক্রিয়া হচ্ছে, নিউক্লিয়াস গুলো সংযুক্ত হচ্ছে, হালকা মৌলের নিউক্লিয়াস। তো সেই সম্পর্কে ডিটেলসে তোমরা পরবর্তী অধ্যায়গুলোতে পড়বে। এখানে তার একটা সংক্ষিপ্ত, যে সেখানে নিউক্লিয় সংযোজনের ফলে কিন্তু উৎপন্ন হয়ে থাকে হচ্ছে যে শক্তি, সেই শক্তিটা বিকিরিত হয়ে চলে আসে। তো এইটা পৃথিবী, এটা যদি সূর্য হয়ে থাকে, এইখান থেকে চারিদিকে যা ছড়াচ্ছে, পৃথিবীর থেকে ধরতে পারি যে দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে, সেই দূরে এসে পৃথিবীতে যে শক্তিটা পৌঁছাচ্ছে 200 কোটি ভাগের 1 ভাগ, 200 কোটি ভাগের 1 ভাগ শক্তি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এবং সেই শক্তিটাকে আমরা ধরতে পারছি যে বিশেষ পদ্ধতিতে আমরা ধরা সম্ভব, সেইটা হচ্ছে কিনা সোলার। এই সোলার নামক যে যন্ত্র, যে প্লেট তোমাদের দেখতে পাচ্ছ, সোলার প্লেট, যেখানে সেই সোলারের মধ্যে কি আছে, সোলারের গঠনগত যে আমরা দেখি উপাদানগুলো কি থাকবে। সোলার প্রকৃতপক্ষে তার যদি গঠনটা দেখে থাকো, তার মধ্যে প্রধান 5টি কিন্তু অংশ তোমরা দেখতে পাবে। সোলারের উপরে একটা প্রোটেকশন লেয়ার থাকছে, তারপরে থাকছে কিন্তু
যে আমরা সোলার হিসাবে যেটা ব্যবহার করি, সোলারের যে মেটেরিয়াল হিসাবে সেটা একটা সেমি কন্ডাক্টর ব্যবহার করি বা অর্ধ পরিবাহী, বাংলায় যাকে বলে অর্ধ পরিবাহী। এই অর্ধ পরিবাহী, পরিবাহী এই সমস্ত বিষয়গুলো পরে পরে জানবো। অর্থাৎ যাদের, আমরা সহজ কথায় যাদের হচ্ছে একটা শক্তির গ্যাপ সাধারণত কিছু একটা 1 ইলেকট্রন ভোল্ট থেকে শুরু করে 3 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হয়ে থাকে এবং এটা পরিবর্তনশীল। তো এই অর্ধ পরিবাহীগুলো কোনগুলো আমরা জানি, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে আর্সেনিক, এই সমস্ত সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এছাড়া এদের যে কম্বাইন করে এগুলো হচ্ছে মৌলিক অর্ধপরিবাহী। আবার কিছু কিছু পদার্থ আছে যাদেরকে যুক্ত করেও তারা অর্ধপরিবাহীর মতো বৈশিষ্ট্য প্রদান করে, যেমন গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, সিলিকন বা জিঙ্ক অক্সাইড, এই সমস্ত আরো বিভিন্ন ভিন্ন যে মেটেরিয়াল আছে তাদের মধ্যে আমরা সিলিকনটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকার জন্য সোলারের মধ্যে এটাকে ইউজ করা হয়। সিলিকনের যে ব্যান্ড গ্যাপের কথা বললাম, ব্যান্ড গ্যাপ জিনিসটা তোমরা পরে জানবে। আপাতত জানবে যে পদার্থটার মধ্যে শক্তির একটা পার্থক্য থাকে। উপরের দিকের একটা পদার্থগুলোর মধ্যে অটোমেটিক্যালি একটা শক্তির স্তর থাকে, সেই শক্তির কিছু শক্তি, বেশি শক্তি নিয়ে যারা থাকে সেগুলো কন্ডাকশন ব্যান্ড, আর একটু কম শক্তি নিয়ে যেটা থাকে ভ্যালেন্স ব্যান্ড, এই মাঝে একটা থাকে ব্যান্ড গ্যাপ। এই গ্যাপটা সিলিকনের পক্ষে কিন্তু একটা এমন শক্তির হয়ে থাকে, এই শক্তি, এই পার্থক্যটা কিন্তু সোলার তৈরির পক্ষে আদর্শ। কারণ কি, সৌর শক্তি আমরা আগের ক্লাসে পড়েছি, সূর্য থেকে বিকিরিত হওয়া বেশিরভাগ শক্তি হচ্ছে লাইট, ভিজিবল লাইট প্রায় 43.4% আসে, আর হচ্ছে ইনফ্রারেড যেটা আসে আমরা বলেছি 49.3%। তো দেখতেই পাচ্ছ ভিজিবল লাইট যেটা আমরা ব্যবহার করেও সোলার হিসাবে ব্যবহার করতে পারি, আবার ইনফ্রারেড তাপ শক্তিটাকে ব্যবহার করেও আমরা সেখান থেকে আমরা জ্বালানি বা তড়িৎ পেতে পারি। তড়িৎ এখান থেকে পাওয়া সম্ভব নয়, ইনফ্রারেড থেকে, এখান থেকে বিশেষ প্রক্রিয়ায় তাপ তরঙ্গগুলোকে প্রতিফলিত করে এক জায়গায় কেন্দ্রীভূত করে সেই তাপ শক্তির ব্যবহার আমরা করে থাকতে পারি। আর ভিজিবল লাইট যেটা 43.4% আসছে, এইটাকে আমরা সোলারের মধ্যে যে বিশেষ অর্ধপরিবাহীটার কথা বলছি সেটা সিলিকনের পক্ষে বিশেষ উপযোগী। কারণ কি, সেই ভিজিবল লাইটের মধ্যে আমরা জানি যে রেড থেকে শুরু করে ভায়োলেট রয়েছে, তো আমরা উপরে ভায়োলেট থেকে শুরু করে রেড রয়েছে। এদের এখানে যে এই যে আলোগুলোর শক্তির যে সম্পর্ক আমরা E=hc/λ পড়েছি, সেখান থেকে এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বসিয়ে আমরা এদের যে শক্তিগুলো সাধারণত পেতে পারি 0.7 থেকে শুরু করে ইলেকট্রন ভোল্ট থেকে শুরু করে 1.13 ইলেকট্রন ভোল্ট। তো এই রকম শক্তির যে শক্তি প্রদান করতে পারে হচ্ছে আলোগুলো, সূর্য থেকে আগত যে দৃশ্যমান আলোগুলো, তাদের ক্ষমতা আমরা যদি শক্তিগুলোকে ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করি, তো ইলেকট্রন ভোল্ট সম্পর্কে তোমরা আরো ডিটেলসে জানবে। একটা ইলেকট্রন 1 ভোল্টের মধ্যে রাখলে যে শক্তি সঞ্চিত করে, তো এই রকম, অর্থাৎ দেখতে পাচ্ছ সিলিকনের যে ব্যান্ড গ্যাপের সমান হচ্ছে প্রায় দৃশ্যমান আলোগুলোর শক্তি। তো এই সিলিকনটা কিন্তু সেই জন্য সোলার প্লেটের ক্ষেত্রে অর্ধপরিবাহীর একটা গুরুত্বপূর্ণ মেটেরিয়াল। তো এক্ষেত্রে অর্ধপরিবাহী সোলার প্লেটে কিন্তু এটা শুধু কিন্তু একটা অর্ধপরিবাহী নয়, এখানে কিন্তু একটা PN জাংশন থাকে। PN জাংশনের একটা অর্ধপরিবাহী, অর্থাৎ কি, একটা যদি সিলিকনের পুরো একটা চিপ বা ওয়েফার হয়ে থাকে, তার একদিকে কিছু 3 যোজি, অর্থাৎ ধরো অ্যালুমিনিয়াম যার যোজ্যতা 3, তাকে যদি ডোপিং করা হয়ে থাকে, অপরদিকে ফসফরাস যার যোজ্যতা 5, তাকে যদি ডোপিং করা হয়ে থাকে, অর্থাৎ সিলিকনের মধ্যে আমি অ্যালুমিনিয়াম কিছু ঢুকিয়ে দিয়েছি, এখানে সিলিকনের মধ্যে ফসফরাসের অণু কিছু ঢুকিয়ে দিয়েছি, পরমাণু কিছু ঢুকিয়ে দিয়েছি, তখন এটা হয়ে যায় এন সাইড, এটা হয়ে যায় পি সাইড। তো এইরকম একটাই সিলিকনের মধ্যে এইভাবে PN জাংশন তৈরি করলে তাদের মাঝে এরকম একটা ব্যান্ড গ্যাপ তৈরি হয়, যে বেরিয়ার, অর্থাৎ মাঝখানে সংযোগ স্থলে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে সেই যে সংযোগের বাধা।
তো এই রকম একটা বাধাযুক্ত যে অর্ধপরিবাহী যাকে তৈরি করে সোলার প্লেটের মধ্যে কিন্তু রাখা থাকছে। তো সোলার প্লেটের এখন যদি গঠনটা তোমরা ঠিক করে দেখো, এখানে সোলার প্লেটের উপরের দিকে এন, যাতে করে বেশি বেশি সূর্যালোক পড়তে পারে সেই জন্য উপরের দিকে এনটা তুলনামূলকভাবে পাতলা, আর তার নিচের দিকে থাকে পি টাইপ, অর্থাৎ পিএন জাংশনটা কিভাবে উল্টে এই দিকে রাখা হয় পি টাইপ। এবং এই সিলিকন তোমরা জানো যে বালি চকচকে হয়ে থাকে, আলোকে বেশি প্রতিফলিত করে পাঠিয়ে দেয়, তো যাতে করে আলোটা শোষণ করতে পারে ভালো, তাই সিলিকনের সঙ্গে আরো বিভিন্ন প্রকার উপাদান মিশিয়ে একটা সুরক্ষিত কাঁচের ফলকের ভেতরে এটাকে রাখা থাকছে প্লেটের মধ্যে, এবং নিচের দিকটা একটা ধাতব পুরো পাতের উপর এটাকে বসানো থাকছে। আর উপরের দিকে এই যে এন টাইপ যে সেমিকন্ডাক্টর বলছি তার উপরে ধাতুর বিভিন্ন স্ট্রিপ থাকছে। আমরা স্ট্রিপ গুলোকে এবং সরু সরু স্ট্রিপ গুলোকে এদের যার মধ্য দিয়ে ইলেকট্রন গুলোর প্রবাহটা হবে। তো কি রকম ফাংশনটা এখানে হয়, এই যে শক্তির আলোটা এসে পড়লো, ভিজিবল লাইট যাদের তরঙ্গ শক্তি মানে যাদের তরঙ্গগুলোর শক্তি এই রেঞ্জের অর্ডারে, তারা এখানে পড়ে কিন্তু সেই ব্যান্ড গ্যাপের সমান যে শক্তি হওয়ার জন্য এখান থেকে কিছু ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে পাঠিয়ে দিতে পারে। তো এটার মধ্যে ফাংশনটা এই ছোট জায়গা বোঝানো সম্ভব নয়, অর্থাৎ এই জাংশন থেকে ইলেকট্রন গুলোর প্রবাহ শুরু হবে, এবং ইলেকট্রন গুলো এন সাইড থেকে যখনই এইদিকে প্রবাহিত হয়ে আসবে, এন থেকে পি তে যখনই আসবে, এখানে নিচের যে বেস প্লেটে যেটা সেখানে সংগৃহীত হবে, কিছু কিছু যে স্ট্রিপ গুলো উপরে ধাতব স্ট্রিপ আছে তাদের সঙ্গে একটা সংযুক্ত করে একটা পথ, আর নিচের দিকে একটা থেকে সংযোগ পথ বের করা হয়ে থাকে। তো এটা একটা সোলার সেলের গঠন আমরা বলছি, যার উপরের দিকে এন থাকছে, নিচের দিকে পি থাকছে, মাঝখানে যে জাংশন থাকছে, উপর থেকে ভিজিবল লাইট পড়লেই এখানে একটা পিএন জাংশন, এইখান থেকেই একটা যে একটা ইলেকট্রন হোল পেয়ার সেই পরিমাণ শক্তি পেলে তৈরি হয়, একটা ইলেকট্রন তৈরি হবে। সেই ইলেকট্রনটা এখন সংগৃহীত হয়ে যাবে এই ধাতব প্লেট কিংবা উপরের যে স্ট্রিপ রয়েছে। এবার এইটাকে আমরা কোনো ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এইভাবে সোলার প্লেটের মধ্যে কেন সিলিকন ব্যবহার করা হয়ে থাকে, সিলিকন ব্যবহার করার উপযোগিতাগুলো তোমরা জানলে। এইভাবে অনেকগুলো সোলার সেলকে ব্যবহার করে কিন্তু সোলার প্লেট তৈরি করা হয়ে থাকে। সেই সোলার প্লেটের মধ্যে বিভিন্ন সংখ্যক সোলার সেলকে বিভিন্ন ভাবে ইউজ করে, কখনো 36, কখনো 72 বা বিভিন্ন সংখ্যায় ব্যবহার করে সোলার সেল প্লেট তৈরি করা হয়। ঠিক আছে, তো সোলারের গঠন, এই যে সোলার একটা সোলার সৌরকোষ বলে বলছি, এই সৌরকোষ এটা কিন্তু এই যে বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে মাত্র 0.4 থেকে 0.5 ভোল্টেজের বিভব সৃষ্টি করতে পারে। তো এইরকম অনেকগুলো সৌরকোষগুলোকে সমবায় করে সেখান থেকে বিভবটাকে বাড়িয়ে আমরা 12 ভোল্টের সোলার প্লেট সাধারণত তৈরি করা হয়ে থাকে। তো এইভাবে সৌর শক্তিকে সংগ্রহ করে বা ধরার জন্য যে যে উপাদান তৈরি করা হয়েছে, যন্ত্র তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে সোলার। এবং সোলারের ভেতরে কিভাবে অর্ধপরিবাহী কাজ করে, অর্ধপরিবাহীর মধ্যে কেন সিলিকন উপযুক্ত, এবং সিলিকনের ভেতরের ব্যান্ড গ্যাপ কি করে পিএন জাংশন তৈরি করে সূর্যের আলোকে ফেলে সোলারটা ফাংশন করে, সৌরকোষ কাজ করে, তার ভোল্টেজ কত তৈরি হয়ে থাকে, এইগুলো তোমরা জানলে। এরপরে আমরা চলে আসছি যে আর একটা বিকল্প শক্তি, যেটা কিনা বলছি আমরা বায়ু শক্তি। তো এইগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা আরো বই ভালো করে পড়বে, বিভিন্ন জায়গা থেকে খোঁজ করবে, তাহলে তোমরা জানতে পারবে। এখানে আমরা এইটুকু ছোট্ট ভিডিও ক্লাসে যতটা বলা সম্ভব আমরা বলছি। এরপরে চলে আসছি বায়ু শক্তি। বায়ুর প্রবাহ কিন্তু চিরকাল হতে থাকবে, যেমন ভাবে সূর্য, আমরা যতদিন বেঁচে আছি ততদিন সূর্য তার বেঁচে থাকবে, সেই জন্য এটাকে আমরা বলছি অচিরাচরিত শক্তি কিংবা বিকল্প শক্তি, অবিনশ্বর শক্তি। তো বায়ুও সেরকম প্রবাহ হতে থাকে। সেই বায়ুর প্রবাহে আমরা যদি কোনো পাখাকে লাগিয়ে আমরা যদি টারবাইন তৈরি করে থাকি, কোনো পাখাকে ঘোরাই, যেমন ভাবে কোনো চরকি আমরা বায়ুর সামনে ধরলে ঘুরতে থাকে, সেই রকম যদি কোনো বায়ু প্রবাহের সামনে যদি বৈদ্যুতিক পাখা রাখা থাকে, সেই পাখা ঘুরলে তার ঘোরার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সংযুক্ত যে টারবাইন কি জিনিস না, যে তারের একটা তামার তারের বড় কুণ্ডলী, সেটা ঘুরতে থাকবে, সেই ঘুরলে সেখান থেকে আমাদের কিন্তু যে বিভব প্রভেদ সৃষ্টি হবে। এই যে তারের কুণ্ডলী, চৌম্বক
দিয়ে যে টারবাইন তৈরি হয় তার সম্পর্কে, তার গঠন সম্পর্কে তোমরা দশম শ্রেণীতেই তড়িৎ যখন তড়িৎ পড়বে সেখানে আলোচনা করা হবে কিভাবে কি প্রক্রিয়া এখানে উৎপন্ন হয়। তো টারবাইন, তো যে এই যে পাখাটা ঘুরতে শুরু করবে, বায়ু প্রবাহ কমপক্ষে 15 কিলোমিটার পার ঘন্টা হলে কিন্তু এটা কার্যকরী হবে, এবং এটা ঘোরার সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহ, তো যে সমস্ত জায়গায় এটা করা সম্ভব, সর্বক্ষণ বায়ুটা প্রবাহিত হয়ে থাকে সেই জায়গায়, বিশেষ করে সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলোতে এই পাখাটা বেশি কার্যকরী হবে। তো এইগুলো দিয়ে যে পরিমাণ কম যে বিভব সৃষ্টি হচ্ছে, কম পরিমাণ তড়িৎ সৃষ্টি হচ্ছে, সেইগুলো দিয়ে ছোটখাটো জায়গায়, কোনো জায়গায় পাম্প চালানো, স্টোরেজ চালানো, কোনো জায়গায় যে শহরের রাস্তাঘাটে যে আলো জ্বালানো, এই সমস্ত ছোটখাটো কাজগুলো কিন্তু বায়ু শক্তি দিয়ে করা সম্ভব। যে আমরা জানি যে জার্মান নামক যে দেশটা রয়েছে তাতে কিন্তু প্রায় অনেক শতাংশই শক্তিটা বায়ু শক্তি থেকেই তারা করতে থাকে। এবারে বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন প্রকার বিকল্প শক্তির দিকে তারা এগিয়ে গেছে। ভারত বর্তমানে তোমরা জানো যে সোলারের দিকে বেশি করে নজর দিচ্ছে, বায়ু শক্তির দিকেও নজর দিচ্ছে। এরপরে চলে আসছে আরেকটা বিকল্প শক্তি, সেটা হচ্ছে ভূতাপ শক্তি। যে পৃথিবীর অভ্যন্তর ভাগ কিন্তু এখনো কিন্তু উত্তপ্ত রয়েছে, মাঝে মধ্যে তোমরা দেখো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে সেখান থেকে লাভা বেরিয়ে আসছে। তো পৃথিবীর ভেতরে যে উত্তপ্ত অংশ রয়েছে, যাকে আমরা বলি যে উত্তপ্ত তরল পদার্থ, যাকে বলছি ম্যাগমা, সেটা যখন বাইরে বেরিয়ে আসে সেটাকে লাভা বলছি। এই লাভা বা ম্যাগমা যাই বলি না কেন, ভেতরে সাধারণত এটাকে আমরা লাভা বলবো, কারণ একেবারে ভেতরে থাকছে ম্যাগমা। লাভাগুলো যখন ফাটলের মধ্য দিয়ে চলে এসেছে সেইগুলোকে বলা হচ্ছে লাভা। তো কোন জায়গায় যদি সেই লাভার টেম্পারেচার ধরতে পারো 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই জায়গা থাকা যদি কোনো জলকে, যে বিভিন্ন জলের স্তর যে থাকে সেই জলগুলোকে কিন্তু গরম করে দিয়েছে। তো কোন জায়গায় থাকা যে বিভিন্ন স্তরের মধ্যে যে জল থাকে, জলের টেম্পারেচারও কিন্তু অনেক হয়ে যায়, প্রায় 150 থেকে 275 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। তো আমি একটা নল দুটো যে কোনো একটা জায়গায় বিভিন্ন প্রসেসে কিন্তু এই তাপ শক্তিটাকে আমরা পেতে পারি। কোন জায়গায় দুটো সমকেন্দ্রিক যে পাইপ ঢুকিয়ে দিয়ে, পাইপকে প্রবেশ করিয়ে দিয়ে বাইরের যে দিয়ে সাধারণ জলকে প্রবেশ করানো হয়, আর মাঝখানে নল দিয়ে উত্তপ্ত গরম জলটাকে আমরা পেতে পারি, কিংবা চাপ হ্রাস করেও এখান থেকে আমরা যে জলীয় বাষ্প বা যে বাষ্প স্টিম পেতে পারি। সেই বাষ্পটার চাপের সাহায্যে আমরা ঠিক একই রকম ভাবে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। এটা হচ্ছে ভূতাপ শক্তি। কখনো কখনো এক সমকেন্দ্রিক দুটো পাইপকে প্রায় অনেক জায়গায় 3 কিলোমিটার মধ্যে পর্যন্ত যদি গভীরে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে এখান থেকে এইরকম ভাবে আমরা তাপ শক্তি পেতে পারবো। জোয়ার ভাটার শক্তি, যে পৃথিবী যখন 24 ঘন্টায় এক পূর্ণ আবর্তন করে, সঙ্গে সঙ্গে চন্দ্রের সম্মুখীন হয়ে, সেই জন্য জোয়ার ভাটা দিনে দুবার ভাটা হতে থাকছে। তো সেই জোয়ার হওয়ার সময় জলের যে স্রোতটা এগিয়ে আসে, সেই স্রোতটাকে যদি কোনো জায়গায় স্রোতের সামনে কোনো এবং টারবাইন যুক্ত পাখা যুক্ত টারবাইন রাখলে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। কিংবা যদি আমরা হচ্ছে কি সেই জোয়ারের জলটাকে কোনো বড় ট্যাঙ্কিতে তুলে রেখে দিলাম এবং সেখান থেকে বিশেষ প্রক্রিয়ার সাহায্যে ছেড়ে ছেড়ে সেখানে জলবিদ্যুৎ যেভাবে তৈরি করা হয় সেই পদ্ধতিতেও আমরা যদি তৈরি করতে পারি, জোয়ার ভাটার শক্তি হতে পারে সেটার ব্যবহার। তো ভারতেরও নিঃসন্দেহে এখন 8,000 থেকে 9,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার পরিকল্পনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার শক্তিগুলোর বাড়ানোর প্রচেষ্টা নিয়েছে। আর একটা শক্তির কথা এখানে চলে আসছে, বায়োমাস শক্তি। যদিও এটা আমরা জ্বালানি পড়ার সময় বায়োমাস পড়বো। বায়োমাস শক্তি কি না, যখন উদ্ভিদেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে, সে কার্বন জাতীয় যৌগগুলো তৈরি করে তাদের দেহে রাখে, এবং তারা যখন তারা মারা যায়, সেটা কিন্তু জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। সেটাকেই বলা হচ্ছে বায়োমাস শক্তি। অর্থাৎ কঠিন, যেমন ধানের তুষ কিংবা আখের ছিবড়া, এইগুলো অর্থাৎ কঠিন যে জীবজ পদার্থগুলো, তারা মৃত্যুর পরে সেটা জ্বালানি হিসাবে তারা হতে পারে বিকল্প একটা শক্তির যে দিক। তো সেই শক্তিটা কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে একটা আমাদের সতর্ক থাকতে হবে, এখানে কিন্তু একটু দূষণ ছড়ায়। তো সেই দূষণটা যে যদি আমরা কমাতে পারি, তবে কিন্তু এটা একটা বিকল্প শক্তি হয়ে উঠতে পারে, বায়োমাস শক্তি, যেটাকে আমরা জ্বালানিতে আলোচনা করব। এরপরে এইভাবে বিভিন্ন প্রকার বিকল্প শক্তিগুলোকে তোমরা ভালো করে বই দেখে পড়বে, বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করবে। এইগুলো কিন্তু একটা বিশাল বড় দিক, যেখানে নিয়ে গবেষণা চলছে, যেইগুলোই হচ্ছে বাস্তব জগতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ দিক, এবং সেখানটার গবেষণা
সঠিক মানে পৌঁছাতে গেলে কিন্তু আমাদের বিজ্ঞানটাকেও সঠিকভাবে পড়তে হবে। তো এখানে আমরা কিন্তু বিভিন্ন বিস্তর দিকগুলো পাচ্ছি। এই যে সৌরশক্তির কথা বলছি, যেখানে শুধুমাত্র সূর্য রয়েছে, কারেন্ট নিয়ে যাওয়ার সম্ভাবনা, যেমন এই যে গ্রহ যে কৃত্রিম উপগ্রহ সেখানে যে ঘুরে চলেছে তাদের শক্তি সরবরাহ করা হয়ে থাকে সৌরশক্তির সাহায্যে। সোলার প্যানেল লাগানো থাকছে, সেই সোলার প্যানেলে আমরা জানি অনেক সময় যে সোনার পাত লাগানো থাকছে। এছাড়া কোথাও কোথাও বায়ু শক্তি, যেমন বিচ্ছিন্ন কোনো দ্বীপে যেখানে কারেন্টের তার নিয়ে যাওয়া সম্ভব না, সেখানে কিন্তু বায়ুকল লাগিয়েও এভাবে যে সেখানটায় বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। ভূতাপ শক্তি, যেখানে যেখানে সম্ভব হচ্ছে, আমরা জানি রোম, ইটালি এই সমস্ত জায়গায় ভূতাপ শক্তির ব্যবহার কিন্তু বেশি হচ্ছে। ঠিক এরপরে আমরা চলে আসছি আরেকটা আলোচনাতে আজকের ক্লাসে, যে বিকল্প জ্বালানিও কিছু আমরা পাচ্ছি, যেগুলো আমরা জ্বালানি, জীবাশ্ম জ্বালানিকে শুধুমাত্র ব্যবহার না করে আরো কিছু বিকল্প জ্বালানি যেটা বলছি, যেমন কি মিথেন হাইড্রেট। এটা দেখতে হচ্ছে সাদা বরফের ন্যায় কেলাসাকার, এর যেন একটা যে খাঁচার মধ্যে এই মিথেনটাকে ধরে রেখেছে, বোঝা গেছে। এই মিথেন হাইড্রেটে 4 অণু মিথেন, 23 অণু জলের একটা যে বিশিষ্ট খাঁচার মধ্যে যেন মিথেনটাকে ধরে রেখেছে সাদা রঙের, একে ফায়ার আইসও বলা হয়। ইনফ্লেমেবল যে ফ্লেমেবল যে মিথেনও বলা হচ্ছে। এই সমস্ত এর বিভিন্ন নামও রয়েছে। তো এখানে আর একটা জিনিস, এই যে মিথেন হাইড্রেট এক যদি এসটিপি তে আমরা যদি কঠিন পদার্থ হলেও যদি এসটিপি তে তার 1 লিটার নেওয়া হয়, সেখান থেকে আমরা প্রায় যে 170 লিটার আমরা মিথেন পেতে পারি। তো মিথেন হাইড্রেটটা কিন্তু একটা যে মাটির নিচে পাললিক শিলা স্তরের মধ্যে কিন্তু এটা সৃষ্টি হচ্ছে। কিন্তু বিশেষ কোনো প্রক্রিয়া যদি ভূমিকম্প হয়ে থাকে, যদি সেখান থেকে মিথেন বেরিয়ে আসে, সেই মিথেন বেরিয়ে কিন্তু এই বায়ুমণ্ডলে সব মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে, গেলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী আমরা জানি এই মিথেন গ্যাসটা। তো এটার প্রভাব অনেক বেশি হতে পারে। তো মিথেন হাইড্রাইডকে সংগ্রহ করা হয় কি করে? তাহলে মিথেন হাইড্রাইডের সংকেত জানলে, এটাকে ফায়ার আইসও বলা হয় জানলে, এর গঠনগত সংকেত জানলে, এখান থেকে আমরা মিথেনকে পেতে পারি দুভাবে। এখানে সরাসরি যদি উত্তপ্ত করা হয়, এখান থেকে জল বাষ্পীভূত হয়ে গিয়ে মিথেন পেতে পারি। দ্বিতীয়ত হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যদি এই মিথেন হাইড্রেটের যে আমরা বিক্রিয়া ঘটাই, এই মিথেন হাইড্রেটের মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইড আর জলের একটা বন্ধনী তৈরি হয়ে যাবে, আর আমরা মিথেনটা এখান থেকে বিচ্ছিন্ন করতে হবে। কারণ কার্বন ডাই অক্সাইড আর জলের যে বন্ধনীটার শক্তি এই মিথেন এবং জলের বন্ধনী শক্তির থেকে অনেকটা দৃঢ়। তো সেই কারণে এখান থেকে কার্বন ডাই অক্সাইড ইনজেকশন পদ্ধতিতে মিথেন হাইড্রেটকে কিন্তু নিষ্কাশন করা যায়। এছাড়াও রয়েছে কোল বেডেড মিথেন। মিথেন নামক গ্যাসটা কিন্তু কয়লা খনিতে কয়লা আহরণ যেখানে করা হয়, সেখানেও কিন্তু এখানটায় যে কয়লার স্তরের উপর অধিশোষিত হয়ে ওখানে থাকে। যদি কোনো কারণে বায়ুর চাপ বা ওখানে চাপ হ্রাস করা হয়, কয়লা খনি থেকে অনেক সময় আমরা মিথেন পেয়ে থাকি। এই যে প্রাপ্ত কয়লা খনি থেকে প্রাপ্ত, একে বলা হচ্ছে কোল বেডেড মিথেন। এই কোল বেডেড মিথেনের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এখানে সাধারণত কোনো দূষিত কার্বন ডাই অক্সাইডও থাকে না, কোনো নাইট্রোজেনও থাকে না, হাইড্রোজেন সালফাইডও থাকে না। এই জন্য এই গ্যাসটাকে আমরা অনেক সময় সুইট গ্যাসও বলে থাকি। এর মধ্যে থাকা যে মিথেনটাকে, একে আমরা সুইট গ্যাস বলে থাকি, কোল বেডেড মিথেন। এটাও একটা বিকল্প জ্বালানি হতে পারে। এই সমস্ত গুলোর ভান্ডার যে সমস্ত দেশ বা মহাদেশে রয়েছে, সেইগুলো কিন্তু পরবর্তী সময়ে যে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিশ্বের কাছে। এছাড়া তোমাদের তো বলেছিলাম বায়োমাস, যেটা হচ্ছে উদ্ভিজ্জ, মৃত উদ্ভিজ্জ, সেইটার আমরা 3-4 রকমের ভাগ তোমরা পড়বে। কঠিন বায়োমাস গুলো যেমন ধানের তুষ বললাম, আখের ছিবড়া বললাম, সঙ্গে সঙ্গে বায়োফুয়েল, অর্থাৎ তরল যে পদার্থগুলো কোন উদ্ভিজ্জ কিংবা প্রাণী তাদের দেহে বিভিন্ন সংশ্লেষণ প্রক্রিয়ায়, আত্তীকরণ প্রক্রিয়ায়, সন্ধান প্রক্রিয়ায় যেগুলো তৈরি হচ্ছে, সেই সমস্ত তরলগুলোকে আমরা যদি ব্যবহার করি, সেইগুলো হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েল আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, বায়ো ইথানল, বায়োডিজেল, গ্রিন ডিজেল, বায়ো ইথার। এইগুলো হচ্ছে কিন্তু এক এক প্রকারের যে তরল যে বিকল্প জ্বালানির কথা বলতে পারি। বায়োডিজেল যেমন প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ তেল, এইগুলো থেকেও ডিজেল তৈরি করা হচ্ছে, যেই ডিজেল গুলোকে যে এমনি খনিজ ডিজেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হচ্ছে। এই বায়ো ইথানলটাকে কি করা হয়, যে পেট্রোলের সঙ্গে মিশিয়ে গ্যাসোলিন
নামক পাওয়ার অ্যালকোহল তৈরি করে, একে এই জন্য পাওয়ার অ্যালকোহলও বলা হয়, যে 10% যদি বায়ো ইথানল মিশিয়ে পেট্রোলের সঙ্গে মিশিয়ে তাকে আমি ব্যবহার করতে পারি। এইরকম ভাবে বিভিন্ন প্রকার যে যে তরল জাতীয় বিকল্প জ্বালানির সন্ধান চলছে। জ্যাট্রোফা নামক গাছের তেল থেকে, উদ্ভিজ্জ তেল থেকেও বায়োডিজেল তৈরি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ভিন্ন উদ্ভিদের শরীরের তৈরি হওয়া যে তরলগুলোকেও আমরা অনেক সময় জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, যেগুলো কিন্তু পরবর্তীকালে বিকল্প জ্বালানির একটা দিক হতে পারে, সেইগুলো নিয়ে গবেষণা চলছে। বায়ো ইথারও সেই রকম আরেকটা বিকল্প জ্বালানি। এছাড়া গ্যাসীয় একটা পদার্থ আমরা প্রাণীজ বর্জ্য বা যেমন গরু, মহিষ, এই সমস্ত প্রাণীদের যে বর্জ্যগুলো আমরা যদি সেখানটায় বায়ুর অবর্তমানে কোনো অবায়ুজীবী ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা তাদেরকে যদি সেখানটায় তাদের বিক্রিয়া ঘটিয়ে সেখান থেকে কিন্তু একটা গ্যাস সৃষ্টি করে, যার মধ্যে সাধারণত 50 থেকে 60% কিন্তু মিথেন থাকে। এই বায়ো গ্যাস, যেটাকে আমরা বলছি গোবর গ্যাসও বলে থাকি, যার মধ্যে প্রায় 60% মিথেন থাকে। তো সেটাও একটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এক্ষেত্রে এই যে জ্বালানির সঙ্গে আমরা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা এলপিজি গ্যাসের একটা পার্থক্য কি, এখানে ধোঁয়া সৃষ্টি হয় অনেকটা, যে জলীয় বাষ্প মিশে থাকে, অন্যান্য গ্যাস মিশে থাকার জন্য এখানে এটাকে ততটা ক্লিনার জ্বালানি হতে পারছে না। তো একে বিশেষ প্রক্রিয়ায় কিন্তু আমরা যে আরো ক্লিনার জ্বালানি তৈরি করতে পারি। এইভাবে গোবর গ্যাস প্ল্যান্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু, অর্থাৎ যেখানে গবাদি পশুদের যে চাষবাস বেশি রয়েছে, সেইখানে তাদের যে বর্জ্যগুলোকে সংগ্রহ করে কিন্তু গোবর গ্যাস তৈরি করা যেতে, সেই গোবর গ্যাসটাকে, তো গোবর গ্যাস প্ল্যান্টের ছবি তোমাদের বইতে রয়েছে, ভালো করে পড়বে। অর্থাৎ আমরা শুধু তুলে ধরলাম যে মূল স্ট্রাকচারটাকে, তোমরা ভালো করে ডিটেলসে প্রত্যেকটা জিনিসকে ভালো করে পড়বে। এই বায়ো ইথানল থেকে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয় কি করে, বা বায়ো ইথানলকে কেন পাওয়ার অ্যালকোহল বলা হয় সেটা তোমরা জানবে। তো এইভাবে আজকের ক্লাসে তোমাদের বিকল্প শক্তিটা এবং বিকল্প জ্বালানিগুলোকে তুলে ধরলাম। তোমরা যে ফায়ার রাইস সম্পর্কেও জানলে, সৌরশক্তি, যে সোলার, এই সমস্ত জিনিসগুলো তোমরা ভালো করে বই থেকে পড়বে।